আপি, তুমি কিছু বলবে? ত্রিধা চপল পায়ে ওর নিকট এগিয়ে এসে বোতাম লাগাতে বাধা দিয়ে বলে, দেখি শার্ট খোল, কি হয়েছে হাতে? এত মোটা ব্যান্ডেজ করা কেন? কিছু হয়নি আপি। আমাকে কি তোর কানি মনে হয় নাকি? শার্ট খোল আগে। বললাম তো কিছু হয়নি, জাস্ট একটু চোট লেগেছিল। জাস্ট একটু চোট লেগেছিল বলে এত মোটা ব্যান্ডেজ পেঁচাতে হবে হাতে? আমাকে দেখতে দে কি হয়েছে। তুমি কি ডাক্তার নাকি? চিকিৎসা করবে? তূর্ণ চোখ রাঙিয়ে শক্ত কণ্ঠে বলে ত্রিধা। পর মুহূর্তেই তার চোখের চাহনি শীতল হয়। সে হতাশাপূর্ণ কণ্ঠে শুধায়, তোরা কি আমাকে পরপর ভাবিস নাকি এখন? তোরা সবাই আমার সাথে এমন করছিস কেন? বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আজকাল আমি জানতেই পারি না। আমাকে কেউ কিছু বলিসই না। এটুকু বলে থামল ত্রিধা। পরপর নিজেকে শুধরে নিয়ে বলল, দেখ না, বাড়িতে সেদিন এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তারপর কি হচ্ছে না হচ্ছে আমি একই ছাদের নিচে থেকেও জানতে পারলাম না। প্রত্যাশার সাথে সবাই কেমন ব্যবহার করছে সেটাও জানতে পারলাম না। অথচ তুই সেদিন সদূর ঢাকা থেকে সব জানতে পারলি। প্রত্যাশার খবর রাখার জন্য একটা খুদে গোয়েন্দাও রেখে গেলি, অথচ এ ব্যাপারে আমাকে একটিবার বললি না। আচ্ছা ভাই, আমি কি অসামাজিক হয়ে যাচ্ছি? সবার সাথে আমার সম্পর্ক এত শীতল হচ্ছে কেন? প্রথমে সাদাব, তারপর বাড়ির লোক, শেষ অবধি তোর থেকেও আমার কেমন দূরত্ব তৈরি হচ্ছে। সমাজকর্মীরা কি কখনো অসামাজিক হয় নাকি? তারা নিজেরাই তো সমাজের মানুষের মধ্যে সুসম্পর্ক তৈরির চেষ্টায় লিপ্ত থাকে। শোনো আপি, তুমি মোটেও অসামাজিক হচ্ছ না, আর না আমাদের থেকে তোমার ডিস্টেন্স তৈরি হচ্ছে। তুমি শুধু একটু ডিস্ট্রেস, এছাড়া আর কিছুই নয়। সরি ভাই, প্রত্যাশার সাথে বাড়িতে এই কয়দিন কি ঘটেছে আমি জানতেই পারিনি। আমি ওর খেয়াল রাখতে পারিনি। কোনো ব্যাপার নয় আপি, এটা নিয়ে তুমি প্লিজ মন খারাপ করবে না। পুণ্যের থেকে আমি প্রত্যাশার সব খবরই পেয়েছি। তুই জানতিস এরকম কিছুই হবে, তাই না? হুম, সেদিন খাবার টেবিলে বুঝেছিলাম। আচ্ছা, ও সব বাদ দাও আপি, তুমি কেমন আছো? ত্রিধা তরুণের প্রশ্নের জবাব দেয় না, উল্টে শুধায়, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি বলবি? মিথ্যা বলেছি নাকি কখনো? জিজ্ঞেস করেই দেখো। সত্যি তোকে ভালোবাসতো, এটা আগে জানতিস? যেদিন দুপুরে ওই ঘটনাটি ঘটেছিল সেদিন জেনেছি। ও অনেক ডিসপ্রাইট। মায়ের থেকে শুনে যা বুঝলাম, ও প্রত্যাশাকে দু চোখে সহ্য করতে পারছে না। সেজন্যই কাকি ওরকম ভুল ভাবছিল। এখন যখন সব জানাজানি হয়ে গিয়েছে, ও আরও উগ্র আচরণ করছে। সকালের পর থেকে দৌড় আটকে বসে আছে, কিন্তু কিছু খায়নি। ঘর থেকে ভাঙাচোরার আওয়াজ আসছে। কাকি আর রাগ করেই ওকে ডাকছে না, আমাদেরও ডাকতে দিচ্ছে না। সত্যি বড় হয়েছে আপু, ও বাচ্চা নয় যে কিছুই বুঝবে না। ওর বোঝার ক্ষমতা হয়েছে। ওকে বাস্তবতাটাকে বুঝতে হবে। এখনো বাচ্চাকালের মতো এটা ভালো লেগেছে, আমার এটাই চাই, না দিলে হাত পা ছড়িয়ে কান্নাকাটি, এসব করলে চলবে না। ও এখনো ওরকমই অন্যায় জেদ করছে। এখানে আমাদের কিছুই করার নেই, ও নিজেরই বুঝতে হবে। যদি ভালো মন্দ কিছু করে বসে? করবে না, করার হলে এতদিনই করতো। ও কিছু করলে প্রত্যাশাকেই করবে। আমিও তো সেটাই বলতে চাইছি। ও যদি প্রত্যাশার কোনো ক্ষতি করে, বাড়ির অবস্থা ভালো নয় তূর্ণ। আমার অবস্থা তুই আরও ভালো করে জানিস। আমি হয়তো প্রত্যাশার ঠিকঠাক খেয়াল রাখতে পারবো না, না জানি সামনে কি হবে। তুই বরং ওকে এবার সাথে নিয়েই যা। ওর মনের অবস্থা ভালো না, এসবের মধ্যে ওর না রাখাই ভালো। তবে আমি ওকে নিয়ে যেতে পারবো না। তুমি বরং এক কাজ করো, ওকে নিয়ে কদিনের জন্য কোথাও থেকে ঘুরে এসো। তুই পাগল হয়েছিস নাকি? বাড়ির এই অবস্থা আর আমি প্রত্যাশাকে নিয়ে ঘুরতে যাব? না না, এটা কিছুতেই সম্ভব নয়। কিন্তু আমি ওকে নিয়ে যেতে পারবো না। পারবি না কেন? সমস্যা আছে? সমস্যাটা কি নাকি বলতে পারবি না? সেরকম নয় আপি, কিন্তু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি কি বুঝবো এটা কি? ঠিক সে সময় সেখানে প্রবেশ করে তহুরা বেগম। তাদের কথোপকথন বোধ হয় তার কানে গিয়েছে। তিনি শক্ত কণ্ঠে বলেন, বোঝাবুঝির কিছু নেই তূর্ণ। তুই বৌমাকে ঢাকায় নিয়ে যাবি, আর সেটা আজই। কিন্তু মা। কোনো কিন্তু নয়, তুই ওকে নিয়ে যা।
এক বাড়িতে থাকলে সুপ্তি আরও মুখোমুখি হবে। আর সুপ্তির যা অবস্থা, কখন কি না করে বসে তার ঠিক নেই। প্রত্যাশাকে দেখলে আরো পাগলামি করবে। তার থেকে তুই ওকে নিয়ে যা, সবকিছু একটু স্বাভাবিক হোক, তারপরে কিন্তু করিস। সে নিজেই যখন সমস্যায় জর্জরিত, তখন এই বাচ্চা মেয়েটিকে সে আনতে রাজি হচ্ছিল না। তবে মা আবির জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে প্রত্যাশাকে নিজের সাথে নিয়ে আসতে রাজি হয় তুনো। তবে সমস্যা যে ঢাকায় নয়, সে নিজেই সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা সে তখন ঘুণাক্ষরেও টের পায়নি। রাতে আধারের চিরে হেডলাইটের আলোয় জ্বালিয়ে শাসা গতিতে এগিয়ে যাচ্ছে তরুণের লাল রঙের জিপটা। চোখ মুখ শক্ত করে একইভাবে ড্রাইভ করে চলেছে সে। পরনে সেই বিয়ের দিনের আদ্যপ্রান্ত কালো পোশাকে আবৃত, পেশিবহুল শরীরের পাশে কালো শার্টখানা একেবারে ফিটিং হয়ে আছে। শার্টের হাতাটা গোটানো কোনোই অবধি, যার ফলে দৃশ্যমান হয়েছে ওর পুরুষালীর লোমশ গৌরবর্ণীয় হস্তদ্বয়। ওর পাশের সিটটাতেই যুবথুবু হয়ে রয়েছে প্রত্যাশা। ওর পরনে গাঢ় গোলাপি রঙের একখানা হাফ সিল্কি কুর্তা, ডান সাইড দিয়ে সিঁথি করে লম্বা চুলগুলো বেনি করে বাম সাইডের ঘাড় গড়িয়ে সামনে ফেলা। সিল্কের ওড়নাটা গায়ে চাদরের মতো করে জড়িয়ে রয়েছে খুব ভালোভাবে। ওর হাতে ছোট মতো একটা ব্যাগ, সেটা দু হাতে আঁকড়ে ধরে বসে রয়েছে ও। ব্যাগে কিছু জামা কাপড় থাকতে পারে বোধ হয়, তা নিয়ে তরুণের কোনো মাথা ব্যথা নেই। সে চোখ মুখ শক্ত করে একধারে গাড়ি চালিয়ে যাচ্ছে। মা আর আপির জোড়াজুড়িতে শেষ পর্যন্ত মেয়েটাকে নিয়ে আসতেই হলো, অথচ সামনে যে কি বিপদ আসতে চলেছে সেটা তারা বুঝলো না। তার উপর সবসময় বিপদ নৃত্য করছে। প্রত্যাশা তার সাথে থাকলে মেয়েটাও যে বিপদে পড়বে না তার কি গ্যারান্টি? তাছাড়া সে সবসময় থাকবে না ওর সাথে যে বিপদ থেকে রক্ষা করবে। তখন কি হবে? মাথার মধ্যে যে রাগটুকু দপদপ করছিল, তার কিছুটা প্রভাব পড়ে প্রত্যাশার ওপর। এই মেয়ে, তখন থেকে ওভাবে বসে আছো কেন? আর ব্যাগে কি সোনাদানা ভরে রেখেছো যে ওভাবে আগলে রেখেছো? ওটা পেছনে রেখে ঠিকভাবে বসো। তোমার ওরকম বসা দেখে আমার ইরিটেটিং হচ্ছে। তরুণের ধমকে কিছুটা কেঁপে ওঠে প্রত্যাশা। গাড়িতে বসা থেকেই তার ঘুম পাচ্ছে। রাত যত একটু একটু করে বাড়ছে, ততই বেশি ঘুম পাচ্ছে। তার উপর শীত লাগছে বেজায়, সেজন্য সে ব্যাগটাকে ওভাবে রেখে শীত নিবারণের চেষ্টা করছিল। সাথে চোখটাও লেগে এসেছিল একটু। তবে তরুণের ধমকে সে চটপট চোখ খুলে দিকে তাকায়। তরুণও ওর দিকে তাকিয়েছিল। সহসাই দুজনের চোখাচোখি হয়ে যায়। প্রত্যাশার ক্ষণকাল ব্যয় না করে চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, ঠান্ডা লাগছে তো। ওর কথা তরুণ ভ্রু কুচকে ওর দিকে তাকায়, অতঃপর বলে, ঠান্ডা লাগছে যখন তখন শুধু জামা পরে এসেছো কেন? শীতের কিছু পরনি কেন? তখন তো ঠান্ডা লাগছিল না, গাড়িতে চড়েই তো ঠান্ডা লাগছে। তোমার ব্যাগে কি আছে? জামা। শুধুই জামা? শীতের কাপড় কিছু নেই? না। ঠিক আছে, পেছনে আমার ব্যাগে দেখো আবার কয়েকটা শার্ট রয়েছে, ওগুলো থেকে একটা পরে নাও। আমি আপনার শার্ট পরবো। হ্যাঁ পরবে, কারণ তোমার ঠান্ডা লাগছে। চুপচাপ ওটা থেকে একটা বের করে পরে নাও। অর নো মোর ওয়ার্ডস। প্রত্যাশা আর বাক্য ব্যয় করে না। তার এমনিতেই প্রচুর শীত করছিল। তোহফা হিসেবে তরুণের একটা শার্ট তার উপকারী করলো। সে গ্রে কালারের একটা শার্ট বের করে গায়ে জড়িয়ে নেয়, কৃতজ্ঞ কণ্ঠে বলে, ধন্যবাদ। আচ্ছা প্রত্যাশা, তোমার বয়স কত? 14। এক্স্যাক্ট এজ কত? 14 বছর 9-10 মাস হবে হয়তো। নিজের বয়স বলতে গিয়েও হয়তো খাটিয়েছ, গাধাবে। আমি গাধা নই। মুখ ফুলিয়ে কঠিন কণ্ঠে বলে প্রত্যাশা। আচ্ছা, তোমার নড়াইল থাকাকালীন কোনো কথাই মনে পড়ে না? ছোট ছিলাম তো তখন, মনে থাকবে কি করে? ছোটবেলায় অনেক জিনিসই কিন্তু আমাদের ঝাপসা হলেও মনে থাকে। তোমার কিছুই মনে নেই? না। আচ্ছা, এইসব জিজ্ঞেস কেন করছেন? তরুণ প্রত্যাশার কথার প্রতি উত্তরে কিছু বলতে যাবে, সহসাই তার চোখ যায় গাড়ির সাইড মিররে। অপ্রত্যাশিত অপ্রীতিকর কিছু দেখে সে ভ্রুজোড়া গুছিয়ে ফেলে এবং সাথে সাথেই স্কেলেটর চেপে গাড়ির গতি তুলে তুঙ্গিয়ে। আগের থেকে দ্বিগুণ গতিতে গাড়ি ড্রাইভ করতে থাকে তুনো। হঠাৎ গাড়ির গতি বাড়ায়, সামনে ঝুঁকে পড়ে প্রত্যাশা। সে বুঝে উঠতে পারে না এই লোক এত জোরে গাড়ি চালাচ্ছে কেন। এদিকে বেচারি সিট বেল্টও বাঁধেনি, যার দরুন এই সময় দারুণ বিপদে পড়ে সে।
শরীরের ভারসাম্য ধরে রাখায় তাই হয়ে যাচ্ছে। এর মধ্যে তুনো ভয়ঙ্কর রকম ধমক দিয়ে বলে, এই মেয়ে, সিট বেল্ট বাঁধনি কেন? প্রত্যাশা কিছু বলতে পারে না। সে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে, দু হাতেই জামার কিছু অংশ খামসে ধরে রেখেছে। কাঁপা কাঁপা গলায় বলে, এত জোরে গাড়ি কেন চালাচ্ছেন? একটু আস্তে চালান, ভয় লাগছে। প্লিজ একটু আস্তে চালান না। আস্তে চালাতে পারবো না, তুমি সিট বেল্ট বাঁধো দ্রুত। পারি না তো। তুনো একটা দীর্ঘশ্বাস ফেলে। সে মিরনে একবার পিছনে দেখে ধেয়ে আসা গাড়িটার গতিবিধি পুনরায় পর্যবেক্ষণ করে প্রত্যাশাকে টেনে নিয়ে নিজের বুকের ওপর ফেলে। সেখানে ওর মাথাটা চেপে ধরে বলে, আমাকে শক্ত করে ধরে বসো, আর এভাবেই থাকবে, একদম নড়াচড়া করবে না। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যায় প্রত্যাশা। তুনের বুকের মধ্যে মাথা রেখে বিস্ময় তার চোখ বড় বড় হয়ে যায়। তুনের কথা অমান্য করে ওঠার চেষ্টা করলেই তুনও কঠিন কণ্ঠে বলে, প্রত্যাশা, আমি তোমাকে ধরে বসতে বলেছি, উঠতে বলিনি। ওঠার চেষ্টা করবে না একদম। ওঠার চেষ্টা করলে মেরে ফেলবো। আর আমাকে দু হাতে ড্রাইভ করতে হবে। আমি তোমাকে এভাবে ধরে রাখতে পারবো না। তাই যা বলছি করো চুপচাপ। কি হয়েছে? একটু আস্তে চালালেই তো হয়। চুপ, কথা নয়। তুমি শুধু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বসো, মাথা তুলবে না, আমার বুকে মুখ লুকাও। তুনের ধমকে ওকে আলগোছে জড়িয়ে ধরে প্রত্যাশা। আমি গাড়ির গতি বাড়াবো প্রত্যাশা, ভালো করে ধরে বসো, নয়তো কিন্তু পড়ে যাবে। সাবধান বাড়িটা দেওয়ার সাথে সাথেই ন্যানো সেকেন্ড সময় ব্যয় না করে গাড়ির গতি আরো বাড়িয়ে দেয় তুনো। প্রত্যাশা ভয় কুণ্ঠিত হয়ে এবার বেশ ভয়ে ভয়ে ওকে জাপটে ধরে। বাধ্য বাচ্চাটির ন্যায় পড়ে রয় তুনের চড়া বক্ষে। তুনো গাড়ির গতি বাড়ার সাথে সাথে ওদের ফলো করা গাড়িটাও গতি বাঁধে। শহরের রাস্তায় এখনো প্রবেশ করেনি ওরা। রাস্তাটা বেশ শুনশান, যার ফলে দুটো গাড়ি তুমুল গতিতে ছুটে চলেছে অনায়াসেই। তবে এবার বোধহয় তুনের গাড়ির গতির সাথে না পেরিয়ে ওরা গান শুট শুরু করে। তুনো এই ভয়টাই পাচ্ছিল, সেজন্যই তো প্রত্যাশাকে নিজের বক্ষের মাঝে ওভাবেই আড়াল করে রেখেছে আগে ভাগে। তুনো খুব ধূর্ততার সহিত ওদের এক একটা গুলিকে বিফল করে। যতবারই গুলি ছড়ে হচ্ছে ততবারই এই নিস্তব্ধ পরিবেশে ঝংকার তুলছে সেগুলো। প্রথমবার গুলির আওয়াজ পেতেই কেঁপে উঠেছিল প্রত্যাশা। মাথা তুলতে গিয়েও তুনের সাবধান বাণীতে আর সে সাহস করে ওঠে না, সেভাবেই লেপটে আছে ওর বক্ষে। তবে মেয়েটা যে ভয়ঙ্কর রকমের ভয় পেয়েছে সেটা ওর শরীরের কম্পন দেখেই ঢের বুঝতে পারছে তুনো। থরথর করে কাঁপছে মেয়েটা। কি হচ্ছে কি না হচ্ছে সেটা জিজ্ঞেস করারও ফুরসত পায়নি ও, শুধু ভয় কেঁপেই যাচ্ছে। তবে ওর কাঁপাকাঁপিতে তুনের ড্রাইভিং করতে একটু সমস্যা হচ্ছে বই কি। প্রত্যাশা, ডোন্ট প্যানিক, ভয় পেও না, চুপচাপ ওভাবেই থাকো। তোমার এইভাবে কাঁপাকাঁপিতে আমার ড্রাইভিংয়ে সমস্যা হচ্ছে। ভরে যেও না, তুমি এখন আমার বুকে রয়েছো। আর এটা জিপ গাড়ি, কোনো শেল্টার নেই, যে কোনো সময় গুলি এসে লাগতে পারে। প্লিজ চুপটি করে থাকো আমার বুকে, আর আমাকে আরো শক্ত করে ধরে বসো। প্রত্যাশা ওর কথা মানে প্রাণ পরে চেষ্টা করে শরীরের কম্পন থামানো। ও তুনের বুকে মুখ গুজে পড়ে রয়েছে। তুনো এক হাতে আলগোছে পকেট থেকে ফোনটা বের করে ফোন করে কাউকে, তারপর ফোনটা ছুঁড়ে ফেলে পেছনের সিটে। রাতের আধারে শুনশান ফাঁকা রাস্তায় বেশ কিছুক্ষণ ধরেই চলে দুই গাড়ির মধ্যে বাঘবন্দি খেলা। তুনের কাছেও বন্দুক রয়েছে, সেও গুলি চালাতে পারত, তবে প্রত্যাশা থাকতে সেটা কিছুতেই সম্ভব নয়। সেজন্যই এখন শুধু পিঠ বাঁচিয়ে চলেছে সে। সহসায় ওদের চোখকে ফাঁকি দিয়ে তুনের গাড়িটা মেইন রোড থেকেই নেমে যায় গ্রামের অমসৃণ মেঠো পথে। সেখানে নেমেই গাড়ির হেডলাইটের আলো নিভিয়ে দেয় তুনো। পূর্ণিমার আলোতে ড্রাইভ করতে থাকে সে শুধুমাত্র অনুমানের জেরে। এই রাস্তা তুনের চেনা, সেজন্য এর আদ্যপান্ত মুখস্থ তার। কিছুদূর গিয়েই বড় একটা বট গাছের তলে গাড়িতে ব্রেক কষে সে। কিয়দংশ সময় ব্যয় না করে প্রত্যাশাকে নিয়ে নেমে যায় গাড়ি থেকে। সেখানেই আধারে দাঁড়িয়েছিল একটা সাদা রঙের প্রাইভেট কার। তুনুকে দেখেই নেমে আসে গাড়িতে অধিষ্ঠিত ব্যক্তিটি। তার গায়ে সফেদ শার্ট, কালো রঙের ডেনিম প্যান্ট, পায়ে লেডিস স্নিকার্স, চুলগুলো উঁচু করে ঝুটি করে বাঁধা, চোখে চৌকা চিকন ফ্রেমে চশমা। তুনো প্রত্যাশার হাতটা ওর হাতে দিয়ে বলে, ওকে সহি সালামত তোমার ঠিকানায় নিয়ে যাও রুমানা। রাস্তায় কোনো মতে গাড়ি থামাবে না, সোজা বাসায়। অ্যান্ড আই রিপিট, ওর যেন কোনো ক্ষতি না হয়। আমি কিছুক্ষণ পর আসছি, নাও গো। রুমানা ওর আদেশ তামিল করে।
ওকে স্যার। বলে প্রত্যাশাকে নিতে এলে ওর হাত ঝটকা মেরে সরিয়ে দেয় প্রত্যাশা। তুর্নের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, আপনি আমাকে কোথায় পাঠিয়ে দিচ্ছেন? আপনি যাবেন না? না, তুমি ওর সাথে যাও। তাহলে আমিও যাব না। জেদ করো না প্রত্যাশা, তুমি ওর সাথে যাও। আপনি যাবেন না? ওরা গুলি করছে। করুক গুলি, তুমি যাও। না, যাব না। আপনিও চলুন দয়া করে। ওদের গাড়ির ধ্বনি পাওয়া যাচ্ছে। ক্রমাগত সেগুলো এগিয়ে আসছে এদিকেই। হেডলাইটের আলোগুলো দেখা যাচ্ছে। তুনক পিছু ফিরে সেই দৃশ্য একবার দেখে নিয়ে অতি দ্রুত রোমানাকে বলে, গাড়ির দরজা খুলো রোমানা। রোমানা তড়িৎ গাড়ির দরজা খুলতেই তুর্ন প্রত্যাশাকে করে তুলে বসিয়ে দেয় গাড়িতে। প্রত্যাশার মাথায় আলতো হাত বুলিয়ে বলে, তুমি ওর সাথে যাও, আমি আসছি। ওকে দ্রুত এখান থেকে নিয়ে যাও রোমানা। শেষ বাক্যটি রোমানার দিকে চেয়ে বলে তুর্ন। পরপর সরে এসে গাড়ির দরজা বন্ধ করে দেয়। ততক্ষণে রোমানা এসে বসেছে ড্রাইভিং সিটে। তুর্নের আদেশ পেতে সে গাড়ি স্টার্ট দেয়। মেঠো পথের ধুলো উড়িয়ে রওনা দেয় আধারের মাঝে। প্রত্যাশা বোধহয় কি হচ্ছে এখনো কিছু বুঝে উঠতে পারেনি। সে জানালা গলিয়ে ফ্যালফেল করে তাকিয়ে থাকে দূরে ফেলে আসা তুর্নের অবয়ব গাড়ির দিকে। যদিও এই আধারে কিছুই স্পষ্ট নয়। প্রত্যাশা চলে যেতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তুর্ন। কোমরে গোছা পিস্তলটা বের করে সেটাতে গুলিতে পূর্ণ করে ফেলে। তারপর আবারও গাড়ি ঘুরিয়ে নিয়ে আসে মেন রোডে। আরও কিছুক্ষণ খেলা যাক বাঘবন্দি খেলা। না খেললে বাঘ ধরবে কি করে? এই তোর নাম, এসে গেছি, ওঠ। শাহরিয়ারের ডাকে ভাবনার সুতো কাটে তুলে। চোখ মেলে তাকায় সে। একপর শাহরিয়ারের দিকে চায়। কিরে, ঘুমাচ্ছিলে নাকি? ঘুমোতে যাব কেন? নিচে নাম, চাইলে গাড়িতেই বসে থাকতে পারিস। না না, যাব আমি। শালা ধান্দাবাজ। তুই তো শালা জীবনে একটা মেয়ের দিকে ফিরেও তাকালি না। তুই বুঝবি কেমন করে এসব? আল্লাহর রাস্তায় বউটার দিকে এবার ফিরে তাকাস। বেশি না বকে পা চালা। ও কোথায়? কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে স্যার। কাঁদতে কাঁদতে কেন? ও বোধহয় আমাকে ভয় পাচ্ছিল স্যার। ভয় পাচ্ছিল কেন? কিছু বলেছো ওকে? না না স্যার, আমি কি বলবো, আমি তো আরো ওকে থামানোর চেষ্টা করছিলাম। আপনি গাড়িতে তুলে দেওয়ার পর কিছুক্ষণ আপনার দিকে তাকিয়েছিল। আপনি চোখের আড়াল হতেই ঝরঝর করে কেঁদে ফেলেছে। ও ভেবেছে আপনি বোধহয় ওকে আমার কাছে রেখে চলে গেছেন, আর আসবেন না। ভ্রুজোড়া গুছিয়ে ফেলে তুর্ন। তুর্ন মাথাটা আলগোছে নিচু করে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে। এই মেয়ে এত বোকা কেন? কোথায় ও? আমার ঘরেই আছে, আমার সাথে আসুন স্যার। শাহরিয়ার এতক্ষণ ড্রাইভিং থেকে পানি পান করছিল আর ওদের কথোপকথন শুনছিল। ওরা দুজন ঘরের দিকে পা বাড়ালে ও ওদের পিছু পিছু ছোটে। তুর্নের বউ দেখার জন্য যার পর নাই এক্সাইটেড সে। প্রত্যাশা রুমানার ঘরের ফ্লোরে খাটের সাথে হেলান দিয়ে বসে ঘুমোচ্ছে। গায়ে একটা সফেদ ব্ল্যাঙ্কেট জড়ানো, শুধু মুখটুকুই দৃশ্যমান তার। তুর্ন ওকে দেখে কিছু বলার আগে রোমানা ইতস্তত ভঙ্গিতে জবাব দেয়, স্যার ও ওখানেই বসে কাঁদছিল, ওভাবেই ঘুমিয়ে পড়েছে। বেডে উঠাতে গেলে ঘুম ভেঙে যাবে, তাই আর। ঠিক আছে। কথাটুকুন বলে তুর্ন প্রত্যাশার কাছে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে ফ্লোরে বসে। ওকে ডাকতে গিয়েও ডাকে না, আলগোছে করে তুলে নেয়। প্রত্যাশা একটু নড়ে চড়ে ওঠে, তবে ঘুম ভাঙে না। তুর্ন ওকে নিয়ে এগিয়ে যেতে যেতে শাহরিয়ারকে আদেশ ছোড়ে, তাড়াতাড়ি আয় গাড়িতে। শাহরিয়ার হ্যাঁ না কিছুই বলে না। সে তুর্নের যাওয়ার পানি ফ্যালফেল করে চেয়ে আছে। তুর্ন চলে যেতেই রোমানা ওর দিকে এগিয়ে এসে শুধায়, স্যার মেয়েটা তুর্ন স্যারের কি হয়? বউ। আনমনে উত্তর দেয় শাহরিয়ার। কি? রুমানার বিস্মিত কণ্ঠে সম্বিত ফিরে শাহরিয়ারের। দুয়ার হতে দৃষ্টি হটিয়ে রুমানার পানে তাকায়। মেয়েটার চোখ মুখে বিস্ময়। বিস্মিত তো সে নিজেও। তার চোখ ঠিক দেখলো কি না সে এখনো বিশ্বাস করতে পারছে না। আচ্ছা রোমানা, মেয়েটাকে কি তোমার কাছে বাচ্চা বাচ্চা লেগেছে? স্যার ও তো বাচ্চা কাচ্চা লাগবে কি, ও তো বাচ্চাই, 14-15 বছর হবে হয়তো। কিন্তু স্যার একটু আগে আপনি কি বললেন মেয়েটা তুর্ন স্যারের বউ? হিসাব মতো তো তাই হবে। কি বলছেন স্যার? ওই বাচ্চা মেয়েটা তুর্ন স্যারের বউ? সেটা কি করে সম্ভব? আর স্যার বিয়ে করলেনই বা কখন? বেটা বিয়ে করেছে কখন সেটা আমি জানি না, একটু আগে জানলাম ওর নাকি একটা বউ রয়েছে।
আর সে এখন তোমার কাছে রয়েছে। তবে একটা জিনিস বুঝলে রোমানা, কিছু মানুষের বয়স বাড়ে কিন্তু বোঝা যায় না, চেহারায় একটা বাচ্চা বাচ্চা ভাব থাকে, সেজন্য বাচ্চাই মনে হয়। তরুণের বউ বোধ হয় সেই গাছের মানুষ। না না স্যার, বাচ্চাদের চেহারায় অন্যরকম একটা দ্যুতি থাকে। আপনি যেমন গোছের মানুষের কথা বলছেন, ওদের চেহারায় বাচ্চা বাচ্চা ভাব থাকলেও ওদের দেখে বোঝা যায় ওরা বাচ্চা নয়, দেখতেই অমন। অথচ এর মুখ দেখলেই বলে দেওয়া যাবে এর বয়স সদ্য কিশোরীতে পা রাখা মেয়ে। রোমানা, তোমার কথা শুনে তো আমার মাথা আউলা পাকিয়ে যাচ্ছে। সদস্য কিশোরী বয়সে পা রাখা মেয়ে তরুণের বউ, হাউ ইটস পসিবল? স্যার, পসিবল ইম্পসিবল পরে ভাববেন। তুন্য স্যার আপনাকে তাড়াতাড়ি যেতে বলেছিলেন, আর আপনি এখন এখানে দাঁড়িয়ে পসিবল ইম্পসিবল ভাবছেন। হঠাৎ মনে পড়েছে এমন করে বলে। এই দেখেছ, দেরি হয়ে গেল, আবার ওর কাছে গিয়ে চটকানি খাবো। আমি যাই বাবা, আছি রোমানা, টেক কেয়ার। এটুকু বলেই চপল ফ্ল্যাটের দুয়ার অবধি আসে শাহরিয়ার। দরজার বাইরে পা রেখে আবার ভেতরে মুখখানি বাড়িয়ে দিয়ে চমৎকার হেসে বলে, আছি রোমানা, সি ইউ টুমরো। ওর কথার বিপরীতে রোমানা আলগোছে একটুখানি হেসে বলে, ইয়েস স্যার। গাড়ি চালাচ্ছে আর ফাঁকে ফাঁকে গাড়ির ফ্রন্ট মিররে নজর বোলাচ্ছে শাহরিয়ার। পিছনে তরুণ আর প্রত্যাশা বসেছে, ওদেরকেই দেখে চলেছেও। প্রত্যাশা অবশ্য বসে নেই, সে গভীর ঘুমে তরুণের উরুতে মাথা রেখে শুয়ে আছে। তরুণ সিটের শরীর ছেড়ে দিয়ে জানালার কাছে এক হাতের কনুইতে ঠেস দিয়ে ওই হাতের তালুতেই মাথা রেখে চোখ বন্ধ করে একটু কাত হয়ে বসে আছে। গাড়িতে ওঠার পর তরুণের সাথেই আর কোনো কথা হয়নি শাহরিয়ারের। গাড়িতে ওঠার আগেই দেরি হওয়ার দরুন তরুণের চটকানি খেয়েছে সে গাড়িতে আসতে দেরি করেছে। তরুণ এ নিয়ে ভয়ঙ্কর রকম খেপেছে তার উপর, যে কারণে সে আর কথা বলার সাহস পাচ্ছে না। এদিকে তরুণের সাথে কথা বলার জন্য তার মন আনচান করছে, জানতে মন চাইছে প্রত্যাশার ব্যাপারে। সে প্রত্যাশার মুখের দিকে ভালো করে খেয়াল করে দেখেছে, মেয়েটা সত্যি একটা বাচ্চা, টিনেজার। এরকম একটা বাচ্চা মেয়ের সাথে তরুণের বিয়ের কাহিনী না শোনা অবধি স্বস্তি মিলছে না। ভাই, এই বাচ্চা মেয়েটা কি সত্যি তোর বউ? শেষমেশ অস্বস্তিতে আর টিকতে না পেরে কথাটা জিজ্ঞেস করেই ফেলে শাহরিয়ার। তবে তরুণ জবাব দেয় না, সে সেভাবেই বসে থাকে। তরুণের জবাবের আশায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আবারও অধৈর্য কণ্ঠে বলে ওঠে, কি হলো, কথা বলছিস না কেন? ভাই, আমার কিন্তু অধৈর্য লাগছে। তোর সাথে ওরকম বাচ্চা একটা মেয়ের বিয়ে কিভাবে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওহ প্লিজ শাহরিয়ার, নাও আই ডোন্ট ওয়ান্ট টক টু ইউ অ্যাবাউট দিস ম্যাটার। প্লিজ স্টপ, পরে এক সময় বলবো। এখন প্লিজ চুপচাপ ড্রাইভ কর। কিছুটা বিরক্ত ও ক্লান্তি মিশ্রিত সুরেই কথাগুলো বলে তরুণ। শাহরিয়ার চেয়েও আর কিছু বলতে পারে না। এবার কথা বললে দেখা যাবে তার গর্দান গেল। তখনও ভোরের আলো ফোটেনি। ফজরের আজানের পরেও এখন আলো ফোটে বেশ সময় নিয়ে। এখনো চারিদিকে বেশ আধার চরাচরের মাঝে ঘর আধার করে নিকট কালো আধারের মাঝে বসে আসছে সুপ্তি। ঘরের ড্রিম লাইটের হালকা আলোটুকু জ্বলছে না, শুধু ফোনের স্ক্রিনের ক্ষীণ আলো জ্বলছে। সেইটুকুতেই সুপ্তির ভগ্ন মুখ দৃশ্যমান। সে ক্রমাগত একই নম্বরে ডায়াল করে যাচ্ছে, অথচ ও পাশের মানুষটি ফোন রিসিভ করছেই না। পরপর 25 বার একই নাম্বারে ডায়াল করে মেজাজ গরম হয় সুপ্তির। সে প্রচণ্ড আক্রোশে হাতের ফোনটা ফেলে দিতেও ফেলে না। তবে নিজের রাগটুকুকে মেটানোর জন্য বেডসাইড টেবিলে রাখা কাচের গ্লাসটা ছুঁড়ে মারে অদূরে। সেটা গিয়ে পড়ে ক্লোজেটের সাথে সেট করা কাচের আয়নায়। দুই রকম কাচের সংঘর্ষে দুটো কাচই ঝনঝন করে শব্দ তুলে ভেঙে যায়। তবে সেদিকে সুপ্তির কোনো ভ্রুক্ষেপ নেই। সে আবারও একই নাম্বারে ডায়াল করতে ব্যস্ত। কাজটা ভেঙে এবারে বোধহয় ভাগ্য সহায় হয় তার। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি এবারে ফোন রিসিভ করে। ওপাশের ব্যক্তিটি হ্যালো বলতে সুপ্তি কণ্ঠে আক্রোশ ঢেলে শুধায়, ঘুমাচ্ছিলেন নাকি মরছিলেন? সে কাল থেকে ফোন দিচ্ছি। আহ, রিল্যাক্স পিচ্চি, মনে হচ্ছে রেগে আসো, শান্ত হও। এই রাত দুপুরে কেউ তো আর ফোন নিয়ে বসে থাকে না। আমার সুখ নষ্ট করে আপনি আরামের ঘুম ঘুমাচ্ছেন? বাহ! কেন, সুখ নষ্ট হয়েছে বলে তুমি ঘুমাচ্ছ না নাকি? বাজে বকা বন্ধ করুন। আজ শুধুমাত্র আপনার,
আপনার প্ল্যানের জন্য আমার রাতের ঘুম নষ্ট হয়েছে। তখন ঝোঁকের বসে তো ভেবেই দেখিনি যে আমি কি করেছি। আপনি আমাকে কাঠের পুতুলের মতো নাচিয়েছেন আর আমিও কি অবলীলায় নেচেছি। তখন যদি একবার ভেবে দেখতাম যে কি করছি তাহলে হয়তো নিজের জন্য তূর্ণ ভাইয়ের চোখে আজ নিজের জন্য ঘৃণা দেখতে হতো না। ওই মেয়েটা তূর্ণ ভাইয়ের সাথে ঢাকা অবধি চলে যেত না। সুপ্তির কথার বিপরীতে ওপাশে হাসির শব্দ শোনা যায়। অট্ট হাসি নাকি তাচ্ছিল্যের। সুপ্তির রাগে গা জ্বলে যাচ্ছে। সে দাঁতে দাঁত পিষে বলে, হাসছেন কেন? হাসছি কারণ আমি তো এটাই চেয়েছিলাম, তোমার ভাইকে আর তার বউকে একসাথে করতে। তুমি তো ছিলে জাস্ট তুরুপের তাস। তবে যাই বলো সুপ্তি, তোমার ওই প্রেমিক ভাই কিন্তু তার বউয়ের প্রতি ভালোই দুর্বল। নিজের আগে বউয়ের কথা চিন্তা করে। কি বলতে চাইছেন? খুবই সিম্পল, তোমার প্রেমিক ভাইয়ের দুর্বলতা তার ওই বাচ্চা বউ। তোমার বড় মায়ের পরিকল্পনা কিছুটাই কাজে দিয়েছে বই কি। কচি সুন্দরী বউয়ের প্রতি সে ভালোই অবশেষ রয়েছে। তবে ওই ছেলের যে অনুঘুরে টাইপের ভাব, সেটা বোধহয় আর ঠিক করতে পারলা না, আর পারবে বলেও মনে হয় না। আর তুমি কি ভেবেছিলে তোমার হাত কাটলেই তূর্ণ বউ ফেলে তোমাকে নিয়ে ব্যস্ত হবে? তোমার কথা ভেবে বউকে ছেড়ে দিবে, তোমার সাথে প্রেমে বসবে? অলিক স্বপ্ন ভালোই দেখেছো। তবে একটা কথা তোমার ওই মোটা মাথায় ঢুকিয়ে নাও, তোমার ভাই মরলেও ওই মেয়েকে সে কখনোই ছাড়বে বলে মনে হয় না। আর সেখানে তুমি তো কোন ছাড়? কি বলছেন এসব? যা শুনেছো তাই বলেছি। আচ্ছা বাদ দাও, একটা গল্প শোনো। আপনি কি আমার সাথে হেয়ালি করছেন? এখন গল্প? শোনো না, বুঝলে আজ তোমার ভাই আর বউয়ের প্রতি ঠিক কতটা চিন্তাশীল সেটা পরীক্ষা করার জন্য তার পিছনে লোক লাগিয়েছি। বেশি না, 7-8 জনকেই বন্দুক হাতে পাঠিয়েছি। জানো তূর্ণবাবু কি হয়েছে? আমার লোকেরা গুলি চালালে প্রথমে বউকে বুকে জড়িয়ে প্রজেক্ট করেছে, দেন কোনো একটা বান্ধবীকে ডেকে বউকে খুবই দূর্ণতার সহিত আমার লোকেদের নজর বাঁচিয়ে পাঠিয়ে দিয়েছে। তারপর নিজেই বন্দুকের সামনে। দুলাভাই কি বলছেন এসব? তার কথার মাঝে চিৎকার করে উঠল সুপ্তি। ওপাশের মানুষটি আবারও অট্ট হাসিতে লিপ্ত হয়। সুপ্তি অনবরত বলতে লাগলো, হাসবেন না দুলাভাই। কি করেছেন তূর্ণ ভাইয়ের সাথে? সে ঠিক আছে তো? তূর্ণ ভাই ঠিক আছে তো? বাবা এত চিন্তা! সেভাবে তার বউয়ের কথা আর তুমি তার কথা, বাহ নিকোন প্রেম, আই লাইক ইট। ওপাশের মানুষটির হেয়ালি কানে গেল না সুপ্তির। সে পেছন থেকে আসা আওয়াজের উৎসের দিকে তাকিয়ে আছে। শূন্য মাথায় প্রশ্নের উত্তর হাতড়াচ্ছে। এখন ঘরের এনার্জি বাল্ব জ্বলছে, সবকিছুই স্পষ্ট দৃশ্যমান। তার সামনে দ্বিধা দাঁড়িয়ে আছে তার প্রশ্ন নিয়ে। তুই কার সাথে কথা বলছিস সুপ্তি? আর তূর্ণের কি হয়েছে? কে কি করেছে ওর সাথে? জানালার স্তফেদ পর্দা ভেদ করে আসা রোদের তীর্যক রশ্মি মুখে পড়তেই কপাল সহ চোখ মুখ বিকৃত করে ফেলে প্রত্যাশা। যানবাহনের প্যাপু ধ্বনি বড়ই বিদঘুটে ঠেকছে তার নিকট। এত আওয়াজ হচ্ছে কোথায়? আধভাঙা ঘুমের মধ্যে অবচেতন মনেই ভাবতে থাকে সে। ভেবে অবশ্য সুরাহা করতে পারে না, আর ভাবেও না। রৌদ্র রশ্মিটা একটু বেশি লাগছে মুখে, তাই ওপাশ ফিরে শুয়ে পড়ে। তবে ঘুমটা আর ধরা দেয় না ভালোভাবে। একটু বিরক্ত হয়ে এবার চোখ খুলে সে। নিশ্চল আঁখি জোড়াও শুধু গায়ে জড়ানো সাদা কমফোর্টারের কিয়দংশ দেখছে সে। নিষ্ক্রিয় মস্তিষ্কে তখনই মনে পড়ে ওর কালকের ঘটনা। চকিতেই হুড়মুড় করে উঠে বসে ও। চারিদিকে দৃষ্টি বুলিয়ে সম্পূর্ণ অচেনা জায়গায় নিজেকে আবিষ্কার করে বিস্মিত হয়। কোথায় আছে এখন ও? কাল তো ওই আপুটার ঘরে বসেছিল, কিন্তু এটা তো ওই ঘর নয়। তাহলে আপুটাকে ওকে অন্য ঘরে রেখে গিয়েছে। প্রত্যাশা ওর এলোমেলো হয়ে থাকা চুলগুলো কোনো মতেই হাত কোপা করে পা বাড়ায় বাইরের দিকে। ঘরের বাইরে পা রেখেই তার বিস্ময় ভাব চরমে পৌঁছায়। এ কি? এটা তো সেই বাড়ি নয় যেটাতে কাল ওই আপুটা নিয়ে এসেছিল। তাহলে এটা কোথায়? ঘুমের মধ্যেই তাকে কি আবার অন্য কোথাও
অন্য কোনো জায়গায় সরিয়ে ফেলা হয়েছে। আর উনি উনি কোথায়? কাল তো উনি আসেননি আমাদের সাথে। উনি ঠিক আছেন তো? অজানা ভীতি আর কুণ্ঠায় প্রত্যাশার গরমই শুকিয়ে ওঠে। পুরো বাড়িতে পা চালিয়েও কারো দেখা মেলে না। চঞ্চল পায়ে আবার ছুটে যেখানে সে ঘুমিয়েছিল ও ঘরের ব্যালকনিতে গিয়ে পা জোড়া থামে। বিস্মিত হয় সে। তার অস্থির চোখ জোড়া নিচের দিকে ফেলতেই সে চমকে উঠে 2 কদম পিছিয়ে আসে। এত উঁচুতে ও পৌঁছালো কি করে? ও আবার উকি মেরে বোঝার চেষ্টা করে ঠিক কয়তারার ওপর ওর অবস্থান। তবে সেটা বুঝতে পারে না সে। ওর ভয় পারে। বাইরে গিয়ে মেন দরজায় নব কিছুক্ষণ মোস্টামুষ্টি করে বুঝতে পারে ওটা বাইরে থেকে লাগানো। প্রত্যাশা ভয়ে এবার কান্না করেই ফেলে। অস্থির গলায় ডাকতে ডাকতে থাকে, কেউ আছেন? কেউ আছেন এখানে? শুনছেন?